নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের স্টুডিওয়ে যিনি উপস্থিত হয়েছেন তিনি একজন নিউরোলজিস্ট, ডক্টর রত্নদীপ বোস। নমস্কার স্যার, আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নিউরো সম্পর্কিত বিষয়ে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কথাবার্তা বলবো এবং নিউরো কী এবং কি কি সমস্যা হতে পারে, সেই রোগ থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, সেই সব বিষয় আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব। তো আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। তো স্যার, প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই আমি জানার চেষ্টা করব আমাদের স্টুডিও এসে আপনার কেমন লাগছে? খুবই দারুণ, ভালো লাগছে। প্রথমবার এসেছি এখানে এবং আপনাদের তরফ থেকে যে এত ওয়ার্ম ওয়েলকাম পেয়েছি সেটা তো খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা স্যার, আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিউরো বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা আমার প্রশ্ন, নিউরো রোগটা কি, এটা যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলেন। বেসিক্যালি নিউরো মানে শরীরের যেটা আমাদের যেটা নার্ভাস সিস্টেম রিলেটেড, যে শরীরের যে নার্ভ থাকে, যে স্নায়ুতন্ত্র যেগুলো যে বাংলায় বলি, সেটা সংক্রান্ত যে কোনো রোগী নিউরো সায়েন্সেসের আন্ডারে আসে। তো একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জন সেগুলো নিয়ে ডিল করেন। তো শরীরের স্নায়ু বলতে যেরকম মাথার ব্রেন থেকে শুরু করে স্পাইনাল কর্ড, পিঠের মেরুদণ্ড, ইনফ্যাক্ট এবং হাতে পায়ের শরীরের প্রতিটি অর্গানেই মানে নার্ভস থাকে বা স্নায়ুগুলো থাকে। তো নিউরোর সমস্যা মানে পুরো মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে কোনো অর্গানে টাচ করতে পারে। আচ্ছা। তো যেখানেই নার্ভের কোনো রোগ সমস্যা হয় সেখানেই মানে একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের প্রয়োজন পড়ে। আচ্ছা, জানতে পারলাম আমরা একটা বিষয়, আমরা আরও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেকগুলো বিষয়ই আজকে আমরা জানার চেষ্টা করব স্যার থেকে। তো আপনার পড়াশোনা সব কি শিলচরই? আমি স্কুল থেকে শুরু করে মানে ছোটোবেলা আমি শিশুতীর্থ স্কুলেই পড়েছি শিলচরে, KG1 KG2, তারপর ক্লাস 10 পর্যন্ত পড়েছি শিলচর কলেজিয়েট স্কুলে। হায়ার সেকেন্ডারি 11-12 পড়েছিলাম GC কলেজে এবং গ্র্যাজুয়েশন যেটা আমি MBBS করেছি শিলচর মেডিকেল কলেজ থেকে। তারপর আমি পোস্ট গ্র্যাজুয়েশন যেটা মাস্টার্স MS করেছিলাম গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে, এবং যেটা আমার নিউরোসার্জারির যেটা সুপার স্পেশালিটি ট্রেনিং, যেটাকে আমরা MCH ডিগ্রি বলি, সেই ডিগ্রিটা নিয়েছি আমি দিল্লির এইমস হসপিটাল থেকে। আচ্ছা, তো আপনি এইমসে পড়াশোনা একদম কমপ্লিট করার পর কি এখানে ছিলেন? তারপর কিছুদিন আমি এইমসে কাজ করেছি, তারপর চাকরিও করেছি এইমসে। তারপর আমি গুড়গাঁওয়ের মেদান্তা হসপিটালে, সেখানেও প্রায় 7.5 বছর কাজ করেছি। খুব ভালো। তো লাস্ট আমি যখন ছিলাম তো সেখানে আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন। তারপর 2022-এর ডিসেম্বর থেকে আমি পার্মানেন্টলি শিলচরে এসেছি। আচ্ছা, তো আরও একটি বিষয় আমরা জানার চেষ্টা করব, দুর্ঘটনা হলে একটা মানুষকে কত সময়ের মধ্যে বাঁচানো সম্ভব হয়? কিছু দুর্ঘটনা হলে যেরকম যেখানে ধরুন কারো স্পাইনাল কর্ড বা ব্রেনে যদি মারাত্মক ধরনের চোট বা আঘাত পাওয়া যায়, আচ্ছা, তখন জিনিসটা লাইফ থ্রেটেনিং হয়ে যায়। সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে যদি হসপিটালে আনা হয় তত সার্ভাইভেলের বাঁচার মানে প্রবাবিলিটিটা বাড়তে থাকে। তো বেস্ট যেটা ইনিশিয়াল 3-4 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি মানে ট্রিটমেন্ট সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকে। অনেক সময় দূরত্বর কারণে বা বিভিন্ন কারণে রোগী হসপিটালে এসে পৌঁছতে দেরি করেন, এটা সেই ক্ষেত্রে একটা মেজর সেটব্যাক হয়ে যায় ট্রিটমেন্টে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, জানতে পারলেন এই কটা বিষয়। আমরা পরবর্তী কথাবার্তায় আরও বিষয় আমরা জানার চেষ্টা করব। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যার, স্ট্রোকে একটা খুব হার বাড়ছে, তো সেই স্ট্রোক থেকে বাঁচার কি কি উপায়? দেখুন, ইদানিং মানে খুব
দেখা যাচ্ছে। ঠিকই বলছেন, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোকের মানুষের ইনসিডেন্স বাড়ছে। ইনফ্যাক্ট শুধু বাড়ছে বলা ভুল হবে না, সাথে এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আগে জানা যেত, মানে দেখা যেত যে জেনারেলি বয়স্ক মানুষদের মধ্যেই স্ট্রোকটা বেশি হচ্ছে। আজকাল দেখা যাচ্ছে যে রিলেটিভলি কম বয়সেও কিন্তু এটা হচ্ছে, স্ট্রোক হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর। তো আই মিন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের আমাদের জীবনশৈলী, ডে টু ডে লাইফস্টাইল সেভাবে মেনটেন করতে হবে যাতে স্ট্রোক এই ধরনের রোগ না হয়। এবং আনফর্চুনেটলি যদি হয়েও যায়, তখন যেটা আমি আগেই বললাম যে মানে যত তাড়াতাড়ি সম্ভব প্রপার মেডিকেল ট্রিটমেন্ট শুরু করা উচিত। আচ্ছা, অনেক সময় টাইমিং অফ ট্রিটমেন্টটাই সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায় বাঁচা এবং মরার মধ্যে, ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। সো লাইক যেরকম আমরা বলি, আমাদের বইয়ে যেটা পড়েছি যে টাইম ইজ ব্রেন। যখন কারো স্ট্রোক হয় তখন প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ মানে নার্ভ সেল মরতে থাকে ব্রেনে। আচ্ছা, সো এভরি মিনিট কাউন্টস। তো যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট শুরু করা যায় ততই রোগীর বাঁচার মানে বা ট্রিটমেন্টটা মানে সফল হবার চান্স বেশি থাকে। ঠিক আছে। আর এই স্ট্রোকের মৃত্যু কিভাবে আটকানো সম্ভব? মানে এখন তো খুবই এই রোগটা হচ্ছে, সবাই আক্রান্ত হচ্ছেন, তো আপনি আমাদের দর্শকদের কি বলতে চান? স্ট্রোক ধরুন বেসিক্যালি দু ধরনের স্ট্রোক হয়। আচ্ছা। একটা হয় যেটা ধরুন অ্যারাউন্ড 80% কেসেসে যেটা হয় ব্রেনের একটা অংশে ব্লাড ফ্লোটা মানে আটকে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং সেই পার্টটা ডেড হওয়া স্টার্ট হয়ে যায় ব্রেনের। সেই ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট হয়, তো কিছু ওষুধপত্র দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। রেয়ারলি কোনো সময় যদি ব্রেনের একটা বিশাল অংশ যদি এফেক্টেড হয়ে যায়, তখন অনেক সময় কিছু অপারেশনের প্রয়োজন পড়ে। সিমিলারলি অ্যারাউন্ড 15-20% পেশেন্টসদের হয় যেটা ব্রেনে ভেতরে ব্লিডিং হয়ে যায়, কোনো রক্তের শিরা ফেটে ভেতরে ব্লাড ক্লট হয়ে যায়। সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু অন্যরকম হয়, কিন্তু সেখানেও মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হলো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্টটা স্টার্ট করতে হয়। আচ্ছা, এবং সেখানে অনেক সময় কিছু সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে, কিছু অপারেশনের প্রয়োজন পড়ে অনেক সময়। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি কথা বলতে চাই সেটা হলো কি টাইমিং অফ দ্য ট্রিটমেন্ট, কোন সময় ট্রিটমেন্টটা শুরু হচ্ছে এবং প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং যখনই বাড়িতে কোনো কারো যদি সন্দেহ হচ্ছে যে ওনার হয়তো স্ট্রোক হচ্ছে বা কিছু হচ্ছে, তখন অনেকেই ভাবেন আচ্ছা ঠিক আছে একদিন দেখে নিই, কাল দেখিয়ে দেবো না কমলে। সেটা সবচেয়ে মারাত্মক ভুল হয়ে যায়। বা অনেকেই যেরকম এই আরেক ধরনের গাফিলতি করেন যে কেউ জানেন যে ওনার নিজের ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের প্রবলেম আছে, মানুষ গাফিলতি করেন, প্রপার ওষুধ খান না, ভাবেন আচ্ছা ঠিক আছে যেদিন শরীরটা বেশি খারাপ লাগে সেদিন একটা ওষুধ খেয়ে নেব। তো এই ধরনের ভুলগুলো যদি অ্যাভয়েড করা যায় তখন বহুলাংশে আমরা স্ট্রোককে ম্যানেজ করতে পারি আমরা ইজিলি। আচ্ছা, স্ট্রোক হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটাই তো অনেকে বুঝতে পারেন না। তো বেসিক্যালি যেটা হয় আর কি, যে একটা খুব সুন্দর একটা অ্যাক্রোনিম আছে, একটা অ্যাব্রিভিয়েশন আছে, এটাকে বলে ফাস্ট। ফাস্ট মানে হলো গিয়ে FAST। আচ্ছা, এফ দিয়ে হলো গিয়ে ফেস। যদি দেখা যায় যে মুখের একটা অংশ মানে অবশ হয়ে যাচ্ছে বা মুখটা বাঁকা হয়ে যাচ্ছে, নেক্সট হলো গিয়ে এ ফর হলো গিয়ে আর্মস বা লেগস, যদি কোনো এক হাত বা অবশ হয়ে যাচ্ছে বা নাড়ানো সম্ভব হচ্ছে না বা খুব বেশি ঝিনঝিন ভাবও শুরু হচ্ছে। নেক্সট এস হলো গিয়ে স্পিচ, FAST। এস হলো গিয়ে স্পিচ হলো গিয়ে কথা জড়িয়ে যাওয়া, জিভ জড়িয়ে যাওয়া। বা ধরুন আমার স্ট্রোক হচ্ছে, আমাকে কেউ কিছু বলছেন আমি বুঝতে পারছি না, অথবা আমি নিজে বলতে পারছি না, কিছু বলতে গেলে জিভটা জড়িয়ে যাচ্ছে। তো এই যদিগুলো হয় লক্ষণগুলো, তখন লাস্ট হলো গিয়ে টি মানে হলো গিয়ে টাইম টু গো টু হসপিটাল। তো এই জিনিসটা সবার জানা উচিত। এছাড়াও ধরুন যে আরও ধরুন সিভিয়ার সিমটমও হয়, মানুষ মাথা ঘুরিয়ে পড়ে যান, চোখে অন্ধকার দেখেন, অনেকে টোটালি অজ্ঞান হয়, স্টার্টিংয়েই কোমাতে চলে যান, বারবার বমি হওয়া, মাথায় অসহ্য যন্ত্রণা, ব্যথা। তো এইগুলো সিমটম হলে খুব তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া উচিত। প্রিয় দর্শক বন্ধুরা, স্যারের কাছ থেকে নিশ্চয়ই আপনারা স্যারের কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্রোক থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, এবং যদি এইগুলো সিমটমস দেখা দেয় কিন্তু সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে কিন্তু হসপিটালাইজ হওয়া খুবই দরকার। আচ্ছা স্যার, বরাকে কি কি ধরনের নিউরো সমস্যা আপনি দেখেছেন আজকে পর্যন্ত? বড়াকে দেখুন মানে দুর্ভাগ্যবশত মানে প্রচুর ওয়াইড ভ্যারাইটির নিউরোর সমস্যা আছে।
সবচেয়ে বেশি বা মোস্ট কমন যদি বলতে হয় তো আমি বলবো স্ট্রোক একটা ইম্পর্টেন্ট। একদম। সবচেয়ে বেশি আমি স্ট্রোকের পেশেন্টরাই দেখছি এখানে। এছাড়া ধরুন আরেকটা আছে স্পাইন রিলেটেড, যে আমাদের যে মেরুদণ্ড রিলেটেড অনেক ধরনের প্রবলেম হচ্ছে, যেরকম স্পন্ডেলাইটিস, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, স্লিপ ডিস্ক বা সাইটিকার প্রবলেম, হাতে পায়ে ঝিনঝিন, এইসব এটাও একটা কমন সমস্যা। আচ্ছা, আপনি কত বছর হচ্ছে শিলচরে এসেছেন? আমি এখন এসেছি ধরুন প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 বছর। 1.5 বছর। তো আগে আপনি যেখানে ছিলেন এবং 1.5 বছর হলো শিলচর এসেছেন, তো শিলচর আপনি 1.5 বছর ধরেই কাজ করছেন আমরা জানি জীবনজ্যোতি হাসপাতালে। তো সেই যে হাসপাতালে আপনি কাজ করছেন, তো আপনার কি মনে হয় মানে সব ফ্যাসিলিটিসগুলো আছে না আরও কিছু দরকার? দেখুন, এটা একটা খুবই প্র্যাগম্যাটিক কোয়েশ্চেন। তো যখন আমি ডিসাইড করেছিলাম যে আমার বাড়িতে ফিরে যাব, তো অবভিয়াসলি এখন আমি কিছুটা জিনিস আমি এক্সপেক্ট করেই এসেছিলাম যে হয়তো আমি এক্স্যাক্টলি যা যা জিনিস চাইছি সেটা হয়তো 100% পাবো না, সম্ভব হবে না, ডিউ টু ডিফারেন্ট প্র্যাকটিক্যাল রিজনস। কিন্তু লাস্ট 1.5 বছর যেরকম দেখছি যে হাসপাতালে ওরা টুকটুক করে বিভিন্ন জিনিস ফ্যাসিলিটিস ওরা নিত্য নতুন এডিশন করছেন। এবং আমি আসার আগেও কয়েক মাস ধরে প্ল্যানিং চলছিল। তো তখন আমিও যা যা বলেছিলাম যে আমার এই জিনিসটা চাই, তো সেগুলো 100% না হলেও ধরুন 90% বলবো যে জিনিসপত্র এসেই গেছে, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আরেকটা কথা হলো স্যার, এই যে ব্রেইন টিউমার হচ্ছে, তো মানে এগুলো কিন্তু অনেক শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো এই রোগ থেকে মানে রক্ষা কিভাবে সম্ভব? দেখুন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বাচ্চাদের যেটা পিডিয়াট্রিক এজ গ্রুপের, যেটা আমরা যদি ম্যালিগনেন্সি বা ক্যান্সারগুলো যদি বলি আমরা, তখন যেরকম ব্লাড ক্যান্সারের সাথে ব্রেইন টিউমারও একটা খুবই কমন ধরনের ক্যান্সার আর কি, যেটা বাচ্চাদের, শিশুদের যেটা হয়ে যায়। তো সেটাতে দেখুন বেসিক্যালি আমরা যদি কারণ খুঁজতে যাই তো দেয়ার আর সার্টেন কিছু জেনেটিক কিছু ফ্যাক্টরস আছে। এখন পর্যন্ত সেগুলোকে প্রিভেন্ট করার কোনো উপায় আবিষ্কার হয়নি, যেটা করলে আমরা ব্রেন টিউমার অ্যাভয়েড করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো। অ্যাডাল্টসদেরও বিশেষ করে ব্রেন টিউমারের সেরকম প্রিভেন্টিভ কিছু মানে মেজর কিছু এখনও জানা যায়নি কোনো উপায়। রেয়ারলি কিছু ধরনের ব্রেন টিউমার, ধরুন মেনিনজিওমা বা অ্যাকোস্টিক সোয়ানোমা, এই ধরনের কিছু একটা দুটো টাইপের টিউমার আছে যেটাতে দেখা যাচ্ছে যে ধরুন আমরা যদি সামহাও রেডিয়েশন এক্সপোজার বা বিকিরণের, তেজস্ক্রিয় বিকিরণ যেটাকে বলে, সেটার এক্সপোজার যদি অ্যাভয়েড করি তাহলে হয়তো এই টিউমারটা কিছুটা অ্যাভয়েড করা যায়। আচ্ছা, আরও একটি বিষয় স্যার, এই অ্যাক্সিডেন্ট একটা তো হয়, আমরা সবাই দেখি, তো অনেকেই মাথায় খুব একটা আঘাত পান, তো সেই সব আঘাত হলে মানে কি সমস্যা মানে বেশি দেখা যায় হতে পারে? দেখুন, আমাদের ব্রেন একটা অর্গান যেটা আমাদের আস্ত বডিকে চালাচ্ছে। একদম। তো মাথায় আঘাত পেলে, ব্রেনে যখন চোট বা আঘাত হয়, তখন ব্রেনের যে অংশটা পার্টিকুলার কোনো একটা বডির ফাংশনকে কন্ট্রোল করছে সেই পার্টটা এফেক্টেড হয়ে যাচ্ছে। অনেক সময় সেই ব্রেনের চোট ইনিশিয়ালি একটা জায়গায় থাকে, তারপর জিনিসটা স্প্রেড করতে থাকে ওটার এফেক্ট। তখন ধীরে ধীরে আস্ত ব্রেন যদি এফেক্টেড হয়ে যায় তখন মানুষ অজ্ঞান হয়ে যান, কোমায় চলে যান, হাত বা পা প্যারালাইসিস হয়ে যায়, এবং অনেক কেসে এগুলো পার্মানেন্ট হয়ে যায়। এবং যখন একটা সার্টেন লেভেল অফ সিভিয়ারিটি থেকে যদি বেশি হয় তখন প্রাণ সংশয় হয়ে থাকে তখন সেটাতে। তো ব্রেইনে ইনজুরি একটা ওয়ান অফ দ্য কমনেস্ট টাইপস, যে মানে অ্যাক্সিডেন্ট বা আঘাতজনিত কারণ থেকে মৃত্যুর পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট কমন কারণগুলো হলো কি ব্রেনে ইনজুরি, ব্রেনে চোট। তো মাথায় আঘাত পাওয়াটা খুবই একটা সিরিয়াস ধরনের চোট। আজকে ধরুন কারো হাত ভাঙলো, পা ভাঙলো, পেটে চোট লাগলো, তো এগুলোতে লাইফ রিস্ক অনেকটা কম থাকে। এবং ধরুন কারো হাতও যদি ভাঙলো সেটাও ধরুন ঠিক হয়ে যায়, পার্মানেন্টলি জিনিসটা ঠিক হয়ে যায়। আচ্ছা, ব্রেনের ক্ষেত্রে কি হয়, যখন একটা কিছু জায়গায় যদি সিভিয়ার চোট থাকে, অনেক সময় ট্রিটমেন্টের দ্বারা মানুষ বেঁচে গেলেও কিছু ধরুন প্যারালাইসিস বলুন বা কিছু কথাবার্তার উল্টোপাল্টা এইসব জিনিস বা মেমোরির প্রবলেম, অনেক সময় এগুলো পার্মানেন্ট থেকে যায়।
তো এর জন্য ব্রেনের ইনজুরিটা খুবই একটা সেন্সিটিভ জিনিস। আচ্ছা, আপনি তো শিলচর কাজ করছেন 1.5 বছর হলো, মানে শিলচর এসছেন তো 1.5 বছর ধরে কাজ করছেন। কেমন লাগছে যে আপনি এতদিন একটা বাইরে ছিলেন আর 1.5 বছর ধরে আপনি নিজের জায়গায়, যেখানে আপনার জন্ম হয়েছে, আপনার পড়াশোনা সব কিছুই নিজের জায়গায়, আপনি আজকে বরাক ভ্যালিতে এসছেন, 1.5 বছর হলো নিজের জায়গায় কাজ করছেন, মানুষকে সুস্থ করছেন, সেটা কেমন লাগছে? তো দেখুন, দ্যার ইজ এ কম্প্যারিজন একটা থাকে। একদিকে থাকে মানে দ্য গ্ল্যামার যেটা থাকে একটা বড় শহরে থাকার, দ্য ইজ অফ লাইফ, যেটা লাইফের দৈনন্দিন জীবনের যে কমফোর্ট যেটা, সেসব জিনিস তো অবভিয়াসলি থাকে সেখানে। বাট অন্যদিকে থাকে যে নিজের বাড়ি বা নিজের শহরে থাকার, তো সেটা হলো গিয়ে অন্য ধরনের কমফোর্ট একটা আসে। আজকে হয়তো আমার বাড়ি 5 স্টার মানে হোটেলের মতো না হলেও আমার বাড়িতে যে আমি যতটা ইজ অফ কমফোর্ট যেটা পাবো, সেটা আমি হয়তো এটা 5 স্টার হোটেলে পাওয়া যায়। হ্যাঁ, আমি আজকে ঘুরতে গেলাম, গিয়ে একটা 5 তারা হোটেলে গিয়ে আমি 5 দিন থেকে আসলাম, সেটা এক জিনিস। কিন্তু ঘুরে ফিরে যখন টায়ার্ড হয়ে বাড়িতে এসে যখন রেস্ট নেই, সেটার কমফোর্টটার কিন্তু অন্য কিছুর সাথে কম্প্যারিজন হয় না। একদম ঠিক বলেছেন। আচ্ছা স্যার, এই স্পন্ডিলাইটিসের সাথে কি নিউরো সমস্যার কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, অবশ্যই। স্পন্ডিলাইটিস যেটা হয়, যেটা ধরুন ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা, সেটা থেকে শুরু হয়, উপশমগুলো এরকম থাকে। জেনারেলি এগুলো আমাদের যে মেরুদণ্ডের ভেতরে যে একটা স্পাইনাল কর্ড যাচ্ছে, মেইন যে আমাদের ব্রেন থেকে নার্ভের আউটলেট যেটা, সেটাতে থেকে কোনো ধরনের নার্ভে কোনো ধরনের চাপ থেকে শুরু হয় প্রায়, এবং সেটার সেকেন্ডারি এফেক্ট হয় ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাতে বা পায়ে ঝিনঝিন হওয়া। ইভেন যারা নেগলেক্ট করেন, প্রপার ট্রিটমেন্ট নেন না, এন্ড স্টেজে গিয়ে ইভেন প্যারালাইসিস হয়ে যায়, প্রস্রাব পায়খানার কন্ট্রোল চলে যায় অনেকের। তো জিনিসটা সব কিছু আটকানো সম্ভব। ইট ইজ এ ভেরি মানে প্রিভেন্টেবল প্রবলেম। তো যদি টাইমে ট্রিটমেন্ট নেওয়া হয় বা কিছু যদি দৈনন্দিন জীবনে কিছু টুকটাক নিয়ম মেনে চলা হয়, হালকা এক্সারসাইজ করা হয়, তো জিনিসগুলো ইজিলি প্রিভেন্টেবল। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, নিউরো সম্পর্কিত যে মানে মেইন বিষয়, সেইগুলো বিষয় কিন্তু আমরা আলোচনা করছি, এবং আমাদের একটা সীমিত সময় থাকে, তো সেই সময়ের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করছি যে বিষয়গুলো একদম ডিটেলসে আলোচনা করার। তো স্যারের সাথে কিন্তু আমরা যে বিষয়েই আমরা কথা বলেছি, স্যার কিন্তু আমাদের ডিটেলসেই বলেছেন, এবং কি সমস্যা হলে কি করণীয়, এটা কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকে বুঝতে পেরেছেন। তো কোনো সমস্যা যদি হয়ে থাকে, আপনারা কিন্তু এটাকে একদম সামান্যভাবে নেবেন না। যে বিষয়ে বললেন স্যার সিমটমস, সেই সিমটমস যদি হয়ে থাকে, আপনারা কিন্তু একদম সময় নষ্ট না করে কিন্তু হসপিটালে চলে যাবেন। তাহলে সমস্যাটা সেখানেই থেমে যাবে, আর বাড়বে না। এটা তো ঠিক না স্যার? একদম অ্যাভয়েড না করাই ভালো। আচ্ছা স্যার, কোনো মানুষ যদি নিউরো সম্পর্কিত মানে আক্রান্ত হন, আপনার সাথে কিভাবে কনসাল্ট করবেন, এটা যদি আপনি আমাদেরকে দেখুন, আমি বলেন। মানে লাইক এমার্জেন্সির জন্য তো আমি 24/7 যে কোনো সময় অ্যাভেলেবল আছি কোনো এমার্জেন্সি কিছু হলে। আদারওয়াইজ রুটিনলি আমি ধরুন সপ্তাহে উইকডেজে আমি সোমবার থেকে শনিবার আমি জীবনজ্যোতি হাসপাতালে পেশেন্ট দেখি। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্তই থাকি, এবং সন্ধ্যের পর আমি খুব রিসেন্টলি এই জাস্ট কিছুদিনই হলো আমি উকিলপট্টিতে আমার বাড়ির কাছে একটা মানে আমার চেম্বার শুরু করেছে। আচ্ছা, তো সেটাতে জেনারেলি উইকডেজে ধরুন সন্ধ্যে বা সন্ধ্যের পরে সেখানেই আমি বসি। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, স্যারের সাথে যদি আপনারা কনসাল্ট করতে চান, তাহলে আমাদের স্ক্রলে নাম্বার দেওয়া আছে, স্যারের নাম্বার, সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে আপনারা কিন্তু স্যারের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। এবং যদি কোনো নিউরো সম্পর্কিত রোগে আপনারা বুঝতে পারেন আপনারা আক্রান্ত হচ্ছেন, সময় নষ্ট না করে কিন্তু আমি আবারও বলছি, সেই রোগটা কিন্তু খুব মারাত্মক একটা রোগ, এবং এটা কিন্তু এখনকার দিনে খুব বেশি বাড়ছে। তাই আশা করব কারোরই যাতে না হয়, কিন্তু যদিও হয়ে থাকে, হচ্ছে, তার জন্যই বলছি, সময় নষ্ট না করে কিন্তু আপনারা ডক্টর রত্নদীপ বোস স্যারের সাথে কিন্তু আপনারা কনসাল্ট করবেন। তো অনুষ্ঠান একদম আমাদের শেষের পথে স্যার, আপনাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও যে আপনি এসেছেন, এবং আগামীতেও আমরা আশা রাখি আপনি আমাদের স্টুডিও আবারও আসবেন। আরও অনেক বিষয়ে কথা বলার আছে, সেগুলো বিষয়ে আমরা কথা বলবো।
প্রিয় দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরও একটি পর্বে আরও কোনো বিষয় আমরা অনুষ্ঠান নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।